এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চারদিকে মেঘের গুরুম গুরুম আওয়াজ, মুখরিত পরিবেশ, মনে হচ্ছে আষাঢ়ে বাদল নামার প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। তন্মধ্যে বাস স্টেশনে যাত্রী ছাউনির নিচে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মুখ ভার করে বসে আছে এক অভিমানিনী অষ্টাদশী তরুণী। পরিবেশের মতো তার মনেও চলছে ঝড়ের তাণ্ডব। সৃষ্টিকর্তা তাকে কেন এমন আজব পরিস্থিতিতে এনে ফেললো তা সে জানে না। চট্টগ্রাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সত্ত্বেও তাকে অপরিচিত শহরে প্রাইভেট ভার্সিটিতে পড়তে হবে কেন? যার দরুন আজ তাকে শুধু চট্টগ্রাম হতে ঢাকায় পাড়ি জমাতে হচ্ছে। কেন কেন কেন? তার উত্তর অষ্টাদশী তরুণীটি জানে না। হয়তো তার বাবা জানে। যাত্রী ছাউনির নিচে বসে থাকা অভিমানী তরুণীর কোলের উপরে অবহেলায় পড়ে থাকা ব্যাগ হতে কর্কশ শব্দ তুলে বেজে উঠল তার মধ্যে থাকা অতি আধুনিক মুঠোফোনটি। ফোনের রিংটোন ততটা বাজে শুনতে না হলেও তরুণীটির ভাবনায় ধ্যান ভঙ্গ হওয়ার কারণে তার কাছে বিরক্তি বই কিছুই না। এমনিতে বাস আসতে লেট হচ্ছে, তাই তার বিরক্তির শেষ নেই। শত বিরক্তি ভাব পাশ কাটিয়ে ব্যাগ হাতে মুঠো ফোনটি বের করে তাতে চোখ ভোলাতে দেখতে পেল অতি পরিচিত এবং প্রিয় নামটি দেখে হাসি ফুটে উঠল তার মুখবয়বে। তড়িঘড়ি করে ফোনটি রিসিভ করতেই ওপাশ হতে ভেসে এলো এক পরিচিত পুরুষ কণ্ঠ। বাসে উঠেছো? গম্ভীর কণ্ঠস্বর শুনে পুনরায় মুখ ভার হলো তরুণীটির। না। অতি নিম্ন কণ্ঠে উচ্চারণ করলো সে। ওপাশ হতে আবার গম্ভীর কণ্ঠটি শুনতে পেল। কারণ বস তো 5:30-এ আসার কথা ছিল, এখন 5:40 ইতিমধ্যে। তার বাবা ইমতিয়াজ মির্জা যেদিন হতে তাদের গ্রামের চেয়ারম্যান পদ পেয়েছে তারপর থেকে তার মুখ থেকে গাম্ভীর্যতা চুয়ে চুয়ে পড়ছে। সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে তার বাবা ইমতিয়াজ মির্জার কপালখানা। কেন তা জানা নেই তরুণীর। সব ভাবনা পাশে রেখে সে তড়িৎ গতিতে উত্তর করল, বাস এখনো এসে পৌঁছায়নি বাবা। কাউন্টার হতে বলল, পেট্রোল ভরতে গিয়ে দেরি হচ্ছে। ওকে, সাবধানে থেকো, হোস্টেলে পৌঁছে আমাকে জানিও, বলে ফোনটা কেটে দিলেন ইমতিয়াজ মির্জা। ওপাশ হতে নিজ বড় বোন অহনার বিয়ে উপলক্ষে বিয়ে বাড়ির বাজনার আওয়াজ কানে এলো। ভাবান্তর হলো না তরুণটির। মুঠো ফোনটির কোলের উপরে রেখে আবারও ভাবনায় বিভোর হলো সে। আবারও কোনো কিছুর শব্দে ভাবনায় ছেদ পড়ল তার। এবার আর ফোন নয়, বাসের হর্নের আওয়াজে বাস এসে স্টেশনে থামতেই কিছু যাত্রী তার গন্তব্যে পৌঁছে যাওয়ার নেমে পড়ল বাস হতে। অষ্টাদশী তরুণীটি এক হাতে তার লাগেজ ও কোল হতে ব্যাগ ও ফোন নিয়ে বাসের মধ্যে ঢুকতে প্রস্তুত হলো। তখন প্রকৃতির মেঘের গর্জন থেমে ঝিরিঝিরি বর্ষণের আভাস দেখা দিয়েছে। বাসের মধ্যে প্রবেশ করে তরুণীটি তার ব্যাগ হতে ক্রয়কৃত টিকিটখানা বের করে সিট নাম্বারটা দেখে নেওয়ার সাথে সাথে পুনরায় ব্যাগ স্থানে পেল টিকিটখানা। সিটের খোঁজে পেছনে হাঁটতে শুরু করলো তরুণী। নিজস্ব সিটের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল সে। দেখতে পেল তার পাশের সিটটি দখল করে বসে আছে গম্ভীর সুঠামদেহী এক পুরুষালী অবয়ব। মুখে তার মাস্কের আড়ালে আবৃত। তা দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল অষ্টাদশী তরুণী। একজন অষ্টাদশী কন্যা যে 5 মিনিট যাবৎ উক্ত সুঠামদেহী পুরুষের সামনে দাঁড়িয়ে আছে এবং কিছু বলার চেষ্টা করছে, এতে পুরুষটির মধ্যে কোনো ভাবান্তর দেখতে পেল না তরুণীটি। পুরুষটি এক মনে ফোনে কিছু টাইপ করে যাচ্ছেই। তারপরও কিছু সময় অপেক্ষা করে দেখল পুরুষটির মাঝে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। অতঃপর বিরক্ত হয়ে সব অস্বস্তি পাশে রেখে অত্যন্ত শীতল কণ্ঠে উচ্চারণ করল, এক্সকিউজ মি, শুনছেন? আপনার পাশের সিটটা আমার, যদি উঠে আমাকে বসার জায়গা করে দিতেন। হ্যালো, এই যে শুনছেন? তরুণী মনে মনে ভাবে কর্ণে শুনতে পায় না নাকি। দেখে মনে হচ্ছে ফোনের সাথেই বউ বাচ্চা নিয়ে সংসার পেতে বসে আছে অসহ্য। পরক্ষণে কন্যাটি কি যেন ভাবলো এবং এবার শীতল কণ্ঠের বদলে চিৎকার করে ডাক দিল, এই যে শুনছেন? তরুণী যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, এবার আর তার ডাক বিফলে গেল না। এত উচ্চ কণ্ঠ কর্ণকুহুরে প্রবেশ করতেই প্রচণ্ড বিরক্তির সহিত কপালে গাঢ় ভাঁজ ফেলে কান হতে হেডফোনটি খুলে তার দিকে দৃষ্টি তাক করলো। সামনে দাঁড়ানো ব্রাউন কালারের কুর্তি, সাথে ম্যাচিং কালারের সালোয়ার, মাথায় হিজাব বাঁধা ও মুখে মাস্ক পরিহিত কন্যাটির পানে। পুরুষকে কান হতে হেডফোন সরাতে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি সর্বনাশ! সে শুধু তার এত শক্তি খরচ করে পুরুষটিকে কানে কালা ভেবে এত জোরে চিৎকার করে গলা ব্যথা করলো। সঙ্গে সঙ্গে নিজেকে ধিক্কার জানিয়ে তার বোকামির জন্য বিরক্তিতে আপনা আপনি তরুণীর কপালের জোড়া হৃদয় কুঁচকে গেল।
তার চোখের সামনে হেডফোন কানে দেওয়া ছিল আর সে খেয়াল করলো না এতক্ষণে তার খেয়াল হলো তার সামনে বসা পুরুষালী অবয়বটি তার দিকে অদ্ভুত বিরক্তির চোখে তার দিকে তাকিয়ে আছে। মুখে মাস্ক পরিহিত থাকায় পুরুষটির মুখের ভাব মূর্তি বুঝতে পারল না তরুণী। চোখে দেখলো, বুঝলো বোধহয় রেগে আছে অচেনা পুরুষটি, কিন্তু সে তো রাগাতে চায়নি। ভয়ে ভয়ে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু বলবি তার আগেই বাস ড্রাইভার গাড়ি ছেড়ে দেওয়ায় দাঁড়িয়ে থাকার দরুন গাড়ির ঝাঁকুনিতে তাল সামলাতে না পেরে তরুণী পড়ে গেল যুবকের কোলের মাঝে। তাল সামলাতে হাত ঠেকালো যুবকের অবয়বে। ইস, কি সাংঘাতিক লজ্জাজনক পরিস্থিতিতে! এর আগে তাকে কখনো এমন বিচ্ছিরি পরিস্থিতিতে পড়তে হয়নি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পুরুষটি তাকিয়ে রইল তরুণীর চোখের দিকে। তরুণী ভর সামলাতে তার পুরুষালী হাত দিয়ে আঁকড়ে ধরল তরুণীর কোমরখানা। প্রথমবার এমন আকস্মিক অজানা পুরুষের পুরুষালী হাতের স্পর্শ পেতেই অজানা শিহরণে কিছুটা কেঁপে উঠল অষ্টাদশী তরুণী। পরক্ষণে কর্ণকুহরে ভেসে এলো বিরক্তিতে ভরপুর গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। আর ইউ ম্যাড? হোয়াট আর ইউ ডুইং, স্টুপিড গার্ল? শুনে চকিত সকল ধ্যান ভঙ্গ হলো তরুণীর। অতিরিক্ত ভয়ে উত্তেজনায় সে আমতা আমতা করে বলে উঠল। আসলে কথাটুকু শেষ করার আগে তড়িৎ গতিতে তাকে কোল থেকে উঠিয়ে দিল পুরুষটি। ধমকে উঠে বলল সে। কি হলো? অ্যান্সার মি। ধমকে কেঁপে উঠল তরুণীর। চোখ বুঝে এক নিঃশ্বাসে বলে ফেলল। আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আপনি শোনেননি। পাশের সিটটা আমার, আমাকে ওখানে বসতে দিন। কথাগুলো বলে পিট পিট করে তাকিয়ে দেখলো অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে অচেনা পুরুষটি। সেকেন্ড 20 যেতেই নিজ বসার স্থান হতে উঠে দাঁড়িয়ে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে আবারও গম্ভীর স্বরে বলল। হাঁটা বন্ধ করে আপনি বসতে পারেন মিস। অনুমতি পেয়ে ঝড়ের গতিতে নিজ সিটে বসে পড়ল তরুণী। সে বসতেই মুখের গাম্ভীর্যতা বজায় রেখে পুনরায় নিজ সিটে বসে পড়ল পুরুষটি। নিজ সিটে বসে পিছনে মাথা এলিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তরুণী। অবশেষে গন্তব্যে রওনা দিয়েছে বাসটি, কিন্তু স্বস্তি বেশিক্ষণ টিকল না। 30 মিনিট না পেরোতেই আবারও কর্কশ শব্দে বেজে উঠল মুঠোফোনটি, যার দরুন পুনরায় বিরক্তি এসে ভর করল তার মস্তিষ্কে। রিসিভ করতেই ওপাশ হতে একটি ব্যস্ত নারী কণ্ঠ অতি উত্তেজনার সহিত বলল। শিবশ্রী, বোন আমার, ঠিক আছিস তুই? বাসে উঠেছিস? কোনো অসুবিধা হচ্ছে কি বাসে, বল আমায়। এমন আরও অনেক প্রশ্নে বান ছুড়ে দিল ওপাশে থাকা নারীটি তার বলা শ্রেয়সী নামক তরুণীর দিকে। একসঙ্গে এত প্রশ্ন করায় বিরক্ত বোধ করল তরুণীটি। অভিমানিনী অষ্টাদশী কন্যা তার কণ্ঠে অভিমান মিশিয়ে জবাব দিল। হ্যাঁ, আমি ঠিক আছি, তোমাদের কারো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ফোনের ওয়ালপেপারে তাকিয়ে দেখল সন্ধ্যা 6:42 কাছাকাছি। সতর্ক চোখে পাশে তাকিয়ে দেখল পুরুষটি আগের মতোই কানে হেডফোন গুজে ফোন গুতাচ্ছে। তাই কণ্ঠ একটু নিচু করে পুনরায় ফোন কর্ণে চেপে ধরে বলে উঠল। আর তাছাড়া তোমার তো এখন খুশিতে বাক বাকুম করতে করতে গাড়ি করে শ্বশুর বাড়ি গিয়ে বাসর ঘরে বসে বরের জন্য অপেক্ষা করা উচিত। তোমার না কত স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে, সেগুলো পালন করো। বলে ওপারের নারীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল শ্রেয়সী, যার জন্য নিম্নকণ্ঠে কথাটা বলল তরুণী। অথচ সে জানল না তার প্রত্যেক কথা পাশে বসা পুরুষটি সবে শুনতে পেয়েছে, কারণ আগের মতো কানে হেডফোন চললেও তাতে কোনো সাউন্ড একবার হচ্ছিল না। এবার ও শ্রেয়সী নামক তরুণীর ভাবনা নিশানা ভুল বনে গেল, কিন্তু তার সব নিশানা কি ভুল হবে? হয়তো না। প্রকৃতিতে তখন শুরু হয়েছে প্রবল বর্ষণ, যার দরুন বাসটিও ধীরে ধীরে চলছে তার গন্তব্যে। তোমাকে কতবার বলেছি আরশাদ, এইসব লোকাল বাসের টিকিট আমার জন্য কাটবে না। জাস্ট ডিসগাস্টিং রাবিশ। ফোনের ওপাশ হতে পুরুষটির পিয়ে আরশাদ মুনতাহাইল প্রচণ্ড ভয়ে নিজের পেট চেপে ধরে আছে। কখন না জানি তার হাঁটু কাঁপতে কাঁপতে হয়ে যায় সেই চিন্তায়। এত ভয়ের কারণ সে তো জানে, তার স্যার এত গম্ভীর বদমেজাজি যে একটু উঁচু কণ্ঠে কথা বললেই তার হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়। এর জন্য তো তাকে কম ছাড়ে খেতে হয়নি তার স্যারের কাছে। ভয়ে ভয়ে আরশাদ একদমে বলে ফেলল। আর হবে না স্যার, আপনার বোন অসুস্থ ছিল, তাই তো এই বাসের টিকিট দ্রুত কাটতে হলো। এই টাইমে অন্য টিকিট তো পাওয়া যাচ্ছিল না স্যার। বোনের কথা শুনে একটু নরম হলো যেন পুরুষটির কণ্ঠস্বর। জিজ্ঞেস করলো। পিহু এখন কেমন আছে আরশাদ? ও এখন একটু সুস্থ আছে, স্যালাইন দেওয়া হয়েছে স্যার। পুরুষটি পুনরায় হুমকি স্বরে বলল। ওর কাছে জিজ্ঞেস করো কোন রাস্কেলের জন্য এভাবে না খেয়ে শুটকি হয়ে অসুস্থ হয়ে পড়ছে, খুঁজে এনে
জানে মেরে দেব। কথাটুকু সম্পূর্ণ করে খট করে রাগে গজগজ করতে করতে ফোনটা কেটে দিল সে। পাশে তাকিয়ে দেখতে পেল তার পাশে অবস্থানরত অচেনা তরুণী চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। এভাবে তাকাতে দেখে গম্ভীর স্বরে সে জিজ্ঞেস করলো, কি সমস্যা? শ্রেয়সী চোখ বড় বড় করে রেখেই দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। এতে করে পুরুষটিতে পুনরায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে চোখ বড় বড় করে রাখলে যখন তখন হাতে খুলে বের হয়ে আসবে, ইডিয়েট। অজানা পুরুষের এহেন কথায় থতমত খেয়ে গেল শ্রেয়সী নামের তরুণী। তখন পুরুষটির ধমকে ক্লান্তিতে চোখ লেগে আসা ঘুম তৎক্ষণাৎ ছুটে গিয়েছিল তার। হঠাৎ ঘুমের ঘোরে ধমকে কেঁপে উঠে ভয় আপনা আপনি চোখ বড় বড় হয়ে গিয়েছিল তার। ভাবনা সাইডে রেখে চোখ স্বাভাবিক করে সোজা হয়ে বসলো তরুণী। মনে মনে ভাবলো, কি বেয়াদব পাগলি বেটা, মুখ থেকে কথা বের হলেই শুধু ধমকি। কেন রে, আমি তোর কি লাগি যে আমাকে এইভাবে ধমকাবি, অপমান করবি শুধু শুধু? মনে মনে বললেও মুখে কিছু বলার সাহস পেল না। অজানা পুরুষের গম্ভীর মুখশ্রী দেখে শ্রেয়সী বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখল চারিদিকের ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। মাঝে মাঝে ল্যাম্পপোস্টের বাতিতে আলোকিত হচ্ছে পরিবেশ, আবার মিয়ে যাচ্ছে। বাসের ছাদে পড়া টিপ টিপ পানির শব্দে বুঝতে পারলো এখনো হালকা ঝিরিঝিরি বর্ষণ নামছে ধরণীর বুকে। শ্রেয়সী ব্যাগ হতে মুঠো ফোনটি বের করে দেখলো রাত বাজে 9:47। এতক্ষণ ও কিভাবে ঘুমালো? ফোনের ব্যাটারির চার্জও কম। আসার সময় অভিমানে মুখ ভার করে বসেছিল, কোনো কিছু খেয়াল ছিল না। নিজ বোনের বিয়েতে আনন্দ করতে পারলো না, অথচ কত স্বপ্ন না ছিল বোনের বিয়ে উপলক্ষে। শপিং করবে, গেট ধরবে, বড় জুতাচুরি করবে, সেসব কিছুই হলো তো নাই। তার সাথে শখের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলো না। তার বাবার উপরে অভিমানী তরুণী অভিমান শেষ হবে না। এসব হাজারো চিন্তায় মগ্ন থাকা অবস্থায় আরো আধ ঘন্টা পেরিয়ে গেল। বাসের মৃদু ঝাঁকুনিতে ভাবনা হতে বেরিয়ে এলো শ্রেয়সী। পাশে তাকিয়ে দেখলো জল্লাদ পুরুষটি চোখ বন্ধ করে আছে, ঘুম কিনা বোঝা যাচ্ছে না। শ্রেয়সীর এমতে এতক্ষণ যার সাথে সংসার পাতানোর কার্যক্রম চলছিল সেই বস্তুটি এখন পুরুষটির পকেটে অবহেলিত হয়ে রয়েছে। আহা, বেচারা এতক্ষণ তার মালিক তাকে ব্যবহার করে কি কষ্টটাই না দিল, আর এখন অবহেলায় ফেলে রেখেছে কষ্ট কষ্ট। এইসব আবোল তাবোল ভাবতে ভাবতে কখন দু চোখের পাতায় ঘুম নেমে এলো সে বুঝতেও পারল না। তরুণীটি চোখের পাতা বুঝতে চোখ মেলে তাকালো পুরুষটি। সাথে শ্রেয়সীর বাঁকা হয়ে থাকা মাথা সোজা করে দিয়ে সেও ডুব দিল ঘুমের দেশে। চারদিকে তখন বর্ষম থেমে শীতল হাওয়া বইছে প্রকৃতিতে, সাথে জানান দিল নবপ্রেমের আভাস। বাস এসে ঢাকার স্টেশনে নামতে বাস হতে নেমে পড়ল সকলে। কন্ট্রাক্টরের ডাকে ঘুম ভাঙল শ্রেয়সীর। শুনছেন, জলদি নামুন, বাস হতে ঢাকা স্টেশন এসে গেছে। কথা শেষ করে চলে গেল কন্ট্রাক্টর। শ্রেয়সী পুরো বাসে চোখ বুলিয়ে দেখলো, পুরো বাস খালি, সে ব্যতীত আর কেউ নেই। সম্পূর্ণ বাসে পাশের সিটে তাকিয়ে দেখলো অচেনা পুরুষটিও নেই। দেখেছো কেমন মিজকে শয়তান, তাকে একটু জাগিয়ে দিলে কি তার মহাভারত অশুদ্ধ হতো? বেটার ইগো চলে যেত, যত সব ফাউল। আরে বাবা, একটু ভদ্রতাও তো দেখানো যায়। সারা পথ একা সাথে এসেছে তারা। শ্রেয়সী নিজ লাগেজ ও ব্যাগ হাতে বের হতে দেখতে পেল না বেটা বজ্জাত এখনো যায়নি। আবারও কাকে যেন ফোনে ধমক দিচ্ছে। গাড়ি আসতে আর কতক্ষণ লাগবে আরশাদ? 5 মিনিট ধরে ওয়েট করছি আমি এখানে, বুঝতে পারছো তুমি? সেদিকে কান দিল না শ্রেয়সী। বেটা বজ্জাত যা ইচ্ছে করুক, তার কি? বাসের ঘড়িতে দেখছিল এখন রাত 11:10। ব্যাগ হতে নিজ ফোনটি বের করে দেখতে পেল কি ঝামেলা, ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে। এখন কি করবে? কাউকে তো ফোনও দিতে পারবে না। হোস্টেলের ঠিকানা জানবে কিভাবে? তখন তো রাগের মাথায় সেটাও শুনেনি। এখন কি করবে সে? ওই অচেনা পুরুষের কাছে সাহায্য চাইবে? কখনো না। ওই অভদ্র লোকের কাছে সে কিছুতেই সাহায্য চাইবে না। তাহলে এখন উপায় কিভাবে পৌঁছাবে সে তার গন্তব্যে? রাত 12টা বাজতে চলল। স্টেশনের এদিকটা কিছুটা ফাঁকা, বৃষ্টির কারণে কোনো গাড়িও চোখে পড়ছে না। স্টেশনের পাশেই একটি চায়ের দোকানের বেঞ্চে চুপচাপ বসে আছে শ্রেয়সী। ইতোমধ্যে 1 কাপ চাও শেষ করে ফেলেছে সে। চিন্তায় চিন্তায় রাত বাড়ার কারণে শ্রেয়সী ব্যতীত আর কেউ নেই দোকানে। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অচেনা পুরুষটির সাথে তার মহামূল্যবান ফোনটি। শ্রেয়সী একবার ভাবছে এখান থেকে উঠে সোজা হাঁটা দিবে যেদিকে দু চোখ যায়।
উফ, অসহ্য। পরক্ষণে ভাবছে বোকামি করলে তারই লস। ঢাকার শহরের রাস্তায় রাস্তায় বখাটেরা থাকতে পারে, তাকে ধরতে পারলে তখন আরেক বিপদ। কোনো গাড়িও আসছে না যে সাহায্য চাইবে না, আর বসে থাকা যাচ্ছে না। এবার তার এই দেমাগি বজ্রাগী লোকটার কাছেই সাহায্য চাইতে হবে। অন্তত সে না হোক, পুরুষটির ফোনটা তো তাকে দিয়ে সাহায্য তো করতেই পারে। চায়ের দোকানির কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তারটায় টাকা নেই, চার্জ দেওয়ার সিস্টেমও নাকি নেই। শ্রেয়সী যখনই অচেনা পুরুষটির দিকে আগাতে যাবে, দেখলো একটি গাড়ি আসছে। শ্রেয়সী যেন একটু আশার আলো দেখতে পেল, দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। কিছু না ভেবেই দূর থেকে শ্রেয়সীর কাণ্ড কারখানা দেখে দূরে বসা পুরুষটি বিড়বিড়িয়ে উচ্চারণ করলো, ইডিয়েট। গাড়ির সামনে এভাবেই কাউকে হুট করে আসতে দেখে তৎক্ষণাৎ গাড়িতে ব্রেক কষলো আরশাদ। কি মুশকিল এ পড়া গেল রে বাবা, এমনিতেই লেট হয়ে গেছে, ফোন চার্জ শেষ হয়ে গেছে, স্যারের ফোন ধরতে পারেনি, মনে হয় ভীষণ রেগে আছে তার স্যার। টেনশনে তার আবারও চেপে বসেছে, তার মধ্যে এই আপদ। ততক্ষণে নিজের গাড়ি চিনতে পেরে গাড়ির দিকে এগিয়ে আসছে পুরুষটি। তাকে দেখে আরশাদও নেমে এলো। কিছু বলতে যাবে তার আগে শ্রেয়সী বলল, ভাইয়া একটু সাহায্য করবেন, একটু বিপদে পড়েছি প্লিজ। এমন করুণ আকুতি শুনে একটু মায়া হলো আরশাদের, কিন্তু এখন সে কিছু শোনার অবস্থায় নেই। সে তার স্যারের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, একটা মিনিট স্যার, আমি আসছি বলে দৌড়ে চলে গেল ঝোপঝাড়ের পাশে। তার কাঙ্ক্ষিত কাজটি শেষ করে এসে দেখলো তার স্যার রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। আর তখনকার আপদ মেয়েটি কেমন ভ্যাবলাকান্তের মতো চেয়ে আছে দেখো। শ্রেয়সী আরশাদের দিকে অবাক হয়ে চেয়ে আছে, সাহায্য চাইলো সে। এই ছেলেটা তার পাশের পুরুষটিকে 1 মিনিট স্যার বলে চলে গেল। কি আশ্চর্য! এতক্ষণ এদের কাহিনী দেখে পুরুষটি অতিরিক্ত মাত্রায় বিরক্ত হয়ে গম্ভীর ভারী কণ্ঠে বলল, নাটক শেষ হলে গাড়ি চালু করো, বলেই গাড়িতে উঠতে উদ্যত হলো। শ্রেয়সী দাঁত কিরমির করে চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। কি সে নাটক করে আবারও অপমান? শ্রেয়সী তাকে থামিয়ে দিয়ে বলল, কি বললেন? আমি নাটক করি? এই শুনুন। পুরুষটি তাকে থামিয়ে দিয়ে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কোনো সন্দেহ আছে? বাট তোমার সাথে কথা বলতে আই এম নট ইন্টারেস্টেড। আরশাদ, গাড়ি স্টার্ট করো। শ্রেয়সী এই মুহূর্তে প্রচন্ড অসহায় বোধ করলো। তারা চলে গেল। শ্রেয়সীর এখানে বসে মৃত্যু ফাঁদের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এই নির্জন জায়গায় সে কিভাবে একা থাকবে? চা দোকানিও তো একটু পর চলে যাবে। তাছাড়া পুরুষটাকে তার এতটাও খারাপ লাগেনি। শ্রেয়সী ঝট করে পুরুষটির হাত ধরে থামিয়ে দিয়ে এবারে অনুরোধ স্বরে বলল, ভাইয়া প্লিজ একটু সাহায্য করুন, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, বাড়িতে কল করতে পারছি না, আপনার ফোনটা একটু দেবেন প্লিজ। অচেনা পুরুষটি এক পলক তার হাতের দিকে তাকালো, শীতল চোখে তাকালো, তারপর যা বলার আরশাদকে বলতে দেখিয়ে দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল শ্রেয়সী। এবার আরশাদের দিকে তাকালো। আরশাদ শ্রেয়সীর দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার ফোনে ব্যাটারি ডাউন, কিছু করার নেই বোন। গাড়ির মধ্যে থেকে পুরুষটি বাহিরের কথাবার্তা শুনে গ্লাস নামিয়ে নিজের ফোনটা আরশাদের দিকে দিতে দিতে বলল, 2 মিনিটের মধ্যে ড্রামা শেষ করে গাড়িতে ওঠো। ফোন এগিয়ে দিতে দেখে খুশি হলেও পুনরায় বিরক্তিমূলক কথা শুনে রাগ হলো তার। কিন্তু এখন সেসব আমলে না নিয়ে দ্রুত ফোনটি হাতে নিল সে। ফোন করা তার এখন বেশি জরুরি, এসব পরে দেখে নেবে। দ্রুত ফোনে নাম্বার টাইপ করে ফোনে ঢুকলো তার ভাইয়ের নম্বরে। অভিমানে তার বাবাকে সে ফোন দেবে না। কিছুক্ষণ রিং হতেই একটি পুরুষ কণ্ঠে কেউ সালাম দিল। শ্রেয়সী বুঝলো এটা তার প্রিয় ভাই পিয়ম। সালামের উত্তর করে শ্রেয়সী বলল, ভাই আমি প্রেয়সী। ফোনের ওপাশ হতে প্রিয়ম খুব দ্রুত বলল, কি খবর তোর? কতবার ফোন দিলাম, ফোন বন্ধ পড়লো। আমরা সবাই তো টেনশন করছি তোর জন্য। এপাশ হতে শ্রেয়সী দুঃখিত স্বরে বলল, ফোনে চার্জ নেই ভাই, তুই একটু হোস্টেলের ঠিকানাটা বল প্লিজ। শ্রেয়সী, তুই ঠিকানাটা জেনে নিস। এমন পাগলামো কেউ করে? বাবা তোর ভালোর কথা চিন্তা করে এমন করেছে। তুই প্লিজ ভুল বুঝিস না তাকে। ভাই আমি এখন এত কথা শুনতে চাচ্ছি না, তুই প্লিজ ঠিকানাটা বল। পিয়ম ঠিকানা দিতে শ্রেয়সী ফোনটা কেটে দিল। তার এখন কাউকে সহ্য হচ্ছে না, কেউ তার কথাটা ভাবছে না। কান্না পেল তার। কিন্তু এমন অপরিচিত মানুষের সামনে তো আর এমন করা যায় না। দ্রুত নিজেকে ঠিক করে নিয়ে ফোনটা আরশাদের দিকে এগিয়ে দিল, বলল, ধন্যবাদ ভাইয়া, আর একটা উপকার করবেন প্লিজ। পিয়মের বলা ঠিকানাটা আরশাদকে বলে বলল, আমাকে একটু এই ঠিকানায় পৌঁছে দেবেন। আরশাদ তাকালো তার স্যারের দিকে। সেই দৃষ্টি অনুসরণ করে পুরুষটি শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, গাড়িটা ওর নয় আমার। আর আরশাদ, গাড়ি স্টার্ট দাও কুইক। আরশাদ গাড়িতে উঠতেই পুরুষটি পুনরায় শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনাকে কি বরণডালা সাজিয়ে উঠতে বলতে হবে? ধমকের সুরে বলল, গাড়িতে উঠো, কাম ফার্স্ট।
শ্রেয়সী অবাক হলো, তাকে তো বলা হয়নি যে সঙ্গে নিবে। ধমকে কেঁপে উঠলেও খুশি হলো সে। দ্রুত সামনের সিটে বসতে গেলে পেছন থেকে পুরুষটি আবার বলল, পিছনে এসো বোকা মেয়ে, পিছনে বসো ইডিয়েট। শ্রেয়সী দুবার গাড়ির পেছন দরজা ধরে টান দিল, কিন্তু খুলল না। পুরুষটি শ্রেয়সীর কাণ্ড কারখানা দেখে লক খুলে দিয়ে আবার গম্ভীর হয়ে বসে রইল। শ্রেয়সী আরেকবার দরজা টান দিতেই এবার খুলে গেল। শ্রেয়সী অস্বস্তিতে দরজার সাথে দিকে আটসাট হয়ে বসে চেপে বসলো। কি ব্যাপার, তার এমন অস্বস্তি হচ্ছে কেন? কই বাসে করে তো সারা পথ পাড়ি দিল, তখন তো এমন লাগেনি। শ্রেয়সী গাড়িতে ওঠার পরপরই আবারও আকাশে কালো মেঘ করে চারিদিকে আরো অন্ধকার করে বৃষ্টি নামতে শুরু করলো। তাতে পুনরায় ভিজে সতেজ হয়ে উঠল ধরনের প্রতিটি গাছপালা। বর্ষণ থেমেছে সে কখন। মেঘের পরিবর্তে আকাশের বুকে জায়গা করে নিয়েছে থালার মতো চাঁদখানা। চাঁদের আলোয় রাতের অন্ধকার চাপিয়ে আলোকিত করেছে চারিপাশ। অচেনা পুরুষটি শাওয়ার শেষ করে শুধুমাত্র একটা ট্রাউজার পরিধান করে কফি হাতে নিঃশব্দে নিজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। সুটাম দেহের মাসেলগুলো চাঁদের আলোয় চকচক করছে, তা হতে ঝরে পড়ছে বিন্দু বিন্দু জলকণা। যে কোনো মেয়ে পুরুষটিকে এই রূপে দেখলে ঘায়েল হয়ে যেত। কত রমণী পুরুষটির সান্নিধ্য পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, কিন্তু সবার দিকে কি আর এ পুরুষের সান্নিধ্য পেতে পারে? কখনো না। পাবে শুধু তার একমাত্র না হওয়া বউটি। কিন্তু এই যে ঠিক তার বরাবর সামনের গেস্ট রুমে জানালার ফাঁক দিয়ে চাঁদটির দিকে তাকিয়ে আছে এক অপরূপ সুন্দরী রমণী, যার চোখ মুখ নাক ঠোঁটদ্বয় চাঁদের আলোয় ঝলমল করছে, যা অদূরে দাঁড়ানো পুরুষটিকে ঘায়েল করছে। সে খবর কি রাখছে রমণী? তার দিকে যে এক সুদর্শন পুরুষ তৃষ্ণার্তভাবে তাকিয়ে আছে, সে খেয়াল কি তার আছে? ফোনের রিংটোনে ধ্যান ভঙ্গ হলো। পুরুষটি রিসিভ করে কানে ধরতেই ওপাশ হতে ভেসে এলো পিয়মের কণ্ঠ। কি মামা, বিদেশ থেকে কি বউ নিয়ে আসলা নাকি খোঁজ খবর নেই? চুপ শালা, ফোন তোর বন্ধ আমার নয়। বোনের বিয়ে দিতে গিয়ে কি নিজেও বিয়ের পিড়িতে বসে গেলি নাকি? ততক্ষণে কথার আভাস পেয়ে শ্রেয়সী তাকিয়েছে সুদর্শন পুরুষটির পানে। ততক্ষণে পুরুষটিও তাকিয়েছে সেদিকে। শ্রেয়সীর দিকে কিছু পল গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে পুনরায় চোখ সরিয়ে নিল। কথায় মনোযোগী হলো। পিয়ম বলল, আরে না বল, ফোনটা সেদিন হারিয়ে গেছে চট্টগ্রাম আসার পথে। বিয়ের ঝামেলায় সিম আর ওঠানো হয়ে ওঠেনি। এটা নতুন নাম্বার। তা তুমি কি আর বিয়ে শাদী করবা না? পুরুষটি আর চোখে শ্রেয়সীর দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। চোখে চোখ রেখেই উত্তর দিল, ঠিকই বলেছিস। এবার একটা বউয়ের সত্যিই দরকার। বিয়েটা করতেই হচ্ছে এবার। ভাবছি তোর বোনকে এবার বিয়েটা করে ফেলবো, কি বলিস? ফাজলামি করবি না রুদ্র। আই এম সিরিয়াস। পিয়ম কথাটা হেসেই উড়িয়ে দিল। লাস্ট 222 তোর নম্বর? হ্যাঁ, কেন? তুই জানলি কিভাবে? জানতে হবে না, বাই। শ্রেয়সী ওপাশের কথা শুনতে না পেলে ও দূরত্ব কম হওয়ায় অচেনা পুরুষটির কথা স্পষ্ট শুনতে পেয়েছে। অকারণেই লজ্জা পাচ্ছে সে। গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করেছে তার। আর পুরুষটি তার আখি পল্লব বিদ্ধ করে আছে তার পানে। কি অদ্ভুত, যার বাড়িতে এসে আশ্রয় নিল তার পরিচয়টাই জানে না এখনো শ্রেয়সী। তখন গাড়িতে থাকাকালীন আবারও ফোন করেছিল। পিয়ম বলল, এখন নাকি এত রাতে হোস্টেলে ঢুকতে দিবে না, তাই যার কাছে সাহায্য নিয়েছিস তাকে ফোনটা দে, আমি কথা বলছি। তার ভাই কি বলে এই পুরুষকে এক রাতের জন্য তাকে থাকতে দেওয়ার জন্য রাজি করিয়েছে জানে না, তাই এখন সে এই অচেনা পুরুষের বাড়িতে। এই মে, লুক এট মি। নাম কি তোমার? শ্রেয়সীর ভাবনার মাঝেই ধমকের স্বরে কথাটি কর্ণে পৌঁছালো তার। কি সমস্যা এই লোকের? তাকে শুধু ধমকি দিতে জানে। একটু আগে তো ফোনে ভালোভাবেই কথা বলছিল যত সব। হুট করে প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল শ্রেয়সী। জবাব দিল, শ্রেয়সী। ফুল নেম? শ্রেয়সী মির্জা। ডটার অফ ইমতিয়াজ মির্জা, রাইট? জি, আপনি জানলেন কি করে? প্রেয়সীর কথায় পুরুষটি দু ঠোঁট বাঁকিয়ে হাসলো, কিন্তু উত্তর দিল না। প্রেয়সী তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে পুরুষটিকে চলে যেতে দেখে শ্রেয়সী হুট করে বোকার মতো বলে উঠল, আপনার নাম কি? পুরুষটি থমকে দাঁড়িয়ে পেছনে না তাকিয়ে দাম্ভিকতার স্বরে বলল, রুদ্র। রুদ্র প্রতাপ চৌধুরী। সকাল 7:50 লিভিং রুমে টিভি চলছে। নিউজ চ্যানেলে এই খবরে চলছে, সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী কিছুদিন আগেই লন্ডন গিয়েছিল তার এক্সপার্ট মুভির শুটিংয়ে। গতকাল তিনি শুটিং শেষে দেশে ফিরেছেন, কিন্তু এই খবর সে এই পর্যন্ত কাউকেই তা জানাননি। এটা রহস্যজনক বিষয়। সে এই পর্যন্ত যতগুলো মুভি করেছে সবগুলোই থ্রিলার, সাসপেন্স এবং সবগুলো মুভি হিট করেছে দারুণভাবে। এই পর্যন্ত তার করা
কোনো মুভিতেই কোনো ঘনিষ্ঠ ফিমেল লিড ছিল না, এমনকি হাত পর্যন্ত ধরেনি কোনো হিরোইনের। তো আশ্চর্যজনক বিষয়, গতকাল রাত 12টার পরে হঠাৎ তাকে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে দেখা গেছে, এমনকি সেই মেয়েটিকে তার গাড়িতে পর্যন্ত নিয়ে গিয়েছে। এই ঘটনায় তার গার্ল ফ্যানেরা হতাশ হয়েছে। কে হয় তার মেয়েটি? মেয়েটি কি তার গার্লফ্রেন্ড নাকি ফিয়ন্সে নাকি অন্য কিছু? আপনারা আমাদের স্ক্রিনে মেয়েটি এবং তার ছবিটি দেখতে পাচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আরশাদ কেবলই লিভিং রুমে পা দিয়েছে উক্ত ভয়ঙ্কর সংবাদ দেখে তার প্রাণ যায় যায় অবস্থা। কি সাংঘাতিক তার স্যার, আর প্রেম গার্লফ্রেন্ড অসম্ভব। স্যার দরজা খুলুন স্যার, সর্বনাশ হয়ে গেছে। রুদ্রের রুমের দরজায় বাড়ি দিতে দিতে আতঙ্কিত হয়ে কথাগুলো আড়ালো আরশাদ। মাত্র ভোরের দিকে চোখটা লেগে এসেছিল রুদ্রের। আরশাদের এমন আহাজারি শুনে বাধ্য হয়ে অনেক কষ্টে চোখ জোড়া খুলে উঠে বসলো। পাশ হতে শুভ্র রঙের টি শার্টখানা দক্ষ হাতে খালি গায়ে জড়ালো সে। আস্তে ধীরে বেড থেকে নেমে দরজায় খুলে আরশাদের কোনো কথা না শুনে তৎক্ষণাৎ ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকে গেল রুদ্র। আরশাদ বোকার মতো তাকিয়ে রইল শুধু, তার স্যার এমন কেন? 10 মিনিট পর রুদ্র তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। আরশাদের দিকে তাকিয়ে আদেশ দিল ঘটনা কি বলতে। আরশাদের মুখ হতে এমন ভয়ঙ্কর ঘটনা শুনেও রুদ্রের মধ্যে কোনো ভাব আবেগ দেখতে পেল না আরশাদ। সে আগের মতোই নির্বিকার। পাপিয়া 1 কাপ কফি দিয়ে যাস তো। জি ভাইজান, দিতাছি। উল্টো পাপিয়াকে উক্ত কথাটি বলল রুদ্র। পাপিয়া এই শুভ্রতা মহলের হেল্পিং হ্যান্ড। বয়স 15। ততক্ষণে আরশাদের ফোন বেজে উঠল। ধরে কথা বলল সে। পাপিয়া ঝড়ের গতিতে কফি নিয়ে হাজির হলো। রুদ্র কফি হাতে নিতেই আরশাদ তাদের প্রধান গার্ড কাদের এর সাথে কথা শেষ করে বলল, স্যার, বাইরে সাংবাদিকেরা এসে গেটের সামনে জড়ো হয়ে আছে। গেটের ভেতরে প্রবেশ করতে আপনার সাথে কথা বলতে মারিয়া হয়ে উঠেছে। গার্ডরা অনেক কষ্টে তাদের আটকে রেখেছে স্যার। রুদ্র তখনও ভাবান্তর তার স্যার যে কিভাবে এমন পরিস্থিতিতে ও নির্বিকার থাকে ভেবে পায় না আরশাদ। কখনো কোনো জটিল পরিস্থিতিতেও ঘাবড়াতে দেখেনি তাকে। সবসময় কিভাবে যেন শান্ত থেকে সব জটিল পরিস্থিতিও সামলে নেয় অনায়াসে। তার স্যার গভীর জলের মাছ। তার মনের মধ্যে কি চলছে একমাত্র উপরওয়ালা ছাড়া কারো বোঝার সাধ্য নেই। তার তো নেই। আজ 3 বছর ধরে তার সাথে কাজ করছে সে। এতদিনে কখন কি করতে হবে এতটুকু বুঝে নিয়েছে সে। ছবিটা তুলে কে মিডিয়ার হাতে হস্তান্তর করেছে খোঁজ নাও আরশাদ। এক টানে তার জানটা ছিঁড়ে নিলে তবেই আমার মন শান্তি পাবে। কফির মগে চুমুক দিতে দিতেই উক্ত কথাটি আদেশের স্বরে বলল রুদ্র। চেঞ্জ রুমে যেতে যেতে আরশাদের উদ্দেশ্যে বলল, গাড়ি বের করো আরশাদ, অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। আমি 5 মিনিটে নামছি। তার স্যারের জরুরি মিটিং যে কি হতে পারে তার থেকে ভালো কেউ জানে না। শ্রেয়সীর চোখ ডলতে ডলতে লিভিং রুমে পা রাখতেই দেখতে পেল অতীব সুন্দরী এক রমণী তার দিকে ভূত দেখার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একবার টিভির পর্দার দিকে তাকাচ্ছে তো একবার তার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে অদ্ভুত কিছু মেলানোর চেষ্টায় আছে রমণীটি। হঠাৎ করে রমণীটি চিৎকার করে ভাবি বলে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে গেল শ্রেয়সী। সম্মুখে তাকে জড়িয়ে ধরা রমণীর দিকে তাকিয়ে রইল ভ্যাবলাকান্তের মতো। এই মুহূর্তে শ্রেয়সীর নিজেকে কোনো ভিন দেশের প্রাণী বই কিছুই লাগছে না। কি হচ্ছে এখানে তার কিছুই বোধগম্য হচ্ছে না তার। ততক্ষণে অদূরে রমণীটির পাশে বসা থাকা বৃদ্ধ লোকটির তার হাতে থাকা রিমোট দিয়ে টিভি অফ করে বসা থেকে উঠে এসে শ্রেয়সীর পাশে দাঁড়িয়ে শ্রেয়সীকে জড়িয়ে থাকা রমণীটিকে উদ্দেশ্য করে বলল, কি করছো বিহু দাদু ভাই? মেয়েটার দম আটকে যাবে তো, ছাড়ো তাকে। ও সরি, উত্তেজনার বশে ভুল করে বসেছি বলেই তাকে ছেড়ে দিয়ে মেকি হাসি দিল পিহু। বৃদ্ধ পুরুষটি শ্রেয়সীকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তুমি কে দাদু ভাই? তোমাকে তো ঠিক চিনলাম না। এর আগে তো তোমাকে এই বাড়িতে দেখেছি বলে মনে পড়ছে না। বৃদ্ধ পুরুষটির আন্তরিকতায় আপ্লুত হলো শ্রেয়সী। কাল রাতের ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল দুজনকে, সাথে পাপিয়াও শুনল। সে তো ভেবেছিল যাক এতদিন পর তাহলে ভাইজানের একখান বউ হইব, কিন্তু তার আশায় সেগুড়ে বাড়ি ঢেলে দিল মেয়েটি। যাব বাবা। বৃদ্ধ দাদুটি বলল, এবার বুঝতে পেরেছি রুদ্র দাদু ভাই এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার কারণ কি। পাপিয়া সকলের উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে দাদু,
এবার চলুন, সকালের খাবার খাইতে হইব তো। আমার এত কষ্টের রান্না করা খাবারগুলো নষ্ট হইয়া যাইব গা। এই যে আফামনি, আপনারে তো মই কালকা রাতে দেখছিলাম, আপনারে ওই ভাইজান খাইয়া দাইয়া বইয়া ঠাহনের লাইগা কইছে, ভাইজান সে না আসার আগ পর্যন্ত। পিহু বলল, এই যে ড্রামা কুইন, থামেন আপনি। তোকে না কতবার দাভাই বলেছে শুদ্ধ ভাষায় কথা বলতে। কে শুনে কার কথা, উল্টো পাপিয়া তার দিকে তাকিয়ে মুখ ঝামটি দিয়ে চলে গেল। দেখেছো দাদু, দেখেছো কত বড় সাহস, ও আমাকে মুখ ঝামটি দেয়। এই বেয়াদবি করার জন্যই তো ওকে হাই স্কুলে ভর্তি করা হয়েছে, তাই না? সারাদিন শুধু টিভি দেখতে। আজকে আমি দাভাইয়ের কাছে নালিশ দিব তোর নামে। বেলা 3টা বাজতে চলল, কিন্তু সেই বদরাগী পুরুষটার আসার খবর নেই। তাকে আর কত অপেক্ষা করতে হবে ইয়া মাবুদ। সকালের খাবার শেষে লিভিং রুমে বসে বসে পিহু আর দাদুর সাথে গল্প করেছে শ্রেয়সী। বেশ ভাব হয়েছে তাদের সাথে। তাছাড়া পাপিয়া মেয়েটার বোকা বোকা কথায় তারও হাসি পায়। এখানে এসে ভালোই সময় কাটলো তার। মনের গুমট ভাবখানা অনেকাংশেই কমে গেছে তার। যাক, বাড়ির মানুষগুলো তো ওই গোমরা মুখর মতো নয়, এই শান্তি। দেখতে দেখতে মধ্যাহ্নের ভোজও শেষ করে ফেললো, কিন্তু সেই লোকের আসার খবর নেই। পিহু আর দাদু গিয়েছে ভাত ঘুম দিতে, সেও গিয়েছিল, কিন্তু তার মন টেকেনি। বিছানায় এপাশ ওপাশ করে আবারও উঠে চলে এসেছে। এখন উদাস মনে লিভিং রুমে বসে বসে হামি ছাড়ছে। পাপিয়া তাকেও আশেপাশে দেখা যাচ্ছে না। রুদ্র বাড়ির প্রধান ফটক দিয়ে ঢুকতে গিয়ে দেখলো সুন্দরী রমণীটি সোফায় বসে এক মনে উপরের দিকে তাকিয়ে আছে। আশেপাশে তার হুঁশ নেই। কিছুক্ষণ সে তাকিয়ে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একটু উঁচু গলাতেই বলল, শোনো মেয়ে, নিজের ব্যাগ বক্সা লাগেজ নিয়ে পার্কিং লটে আউট হও। গো ফাস্ট। শ্রেয়সী হঠাৎ বাক্য ব্যয় শুনে হকচকিয়ে উঠে বুকে থুতু দিল। বলল, জি জি জি। কি অদ্ভুত এই পুরুষটা, ভূতের মতো সব সময় কই থেকে উদয় হয় তার আর তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। শ্রেয়সী লাগেজ নিয়ে এসে দেখলো ততক্ষণে দাদু তার নাতির আভাস পেয়ে ঘর হতে বের হয়ে এসেছে। শ্রেয়সী তার কাছে গিয়ে বলল চঞ্চল কণ্ঠে শুধালো, দাদু যাচ্ছি, তোমাদের খুব মিস করব। তোর যখনই মন খারাপ করবে শুধুমাত্র একখান ফোন লাগাবি এই দাদুর নম্বরে, তো দেখো মুঝে হাজির হয়ে গয়া। দাদুর কাণ্ড দেখে হেসে ফেলল শ্রেয়সী। তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, লাফালাফি একটু কমিয়ে করো, পরে দেখা গেল হাড় ভেঙে ঘরে বসে থাকতে হবে। দেখেছিস দাদু ভাই কেমন করে আমার সাথে? বুড়ো হয়ে গেছি তো, তাই এখন আর দাম নেই আমার। আরে এক্ষুনি তো বয়স এসব করার, তোর বউয়ের সাথে টাঙ্কি মারার, তোর ছেলে মেয়ে নিয়ে খেলার। রুদ্র দেখলো তার দাদুর কথা শুনে রমণীটি মিটমিটিয়ে হাসছে। সেদিকে রুদ্র তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, হ্যাঁ, সেই সাথে আমার ইজ্জতের 12টা বাজানোর। কিন্তু শ্রেয়সীর এই হাসি তো এই বদরাগী পুরুষের সহ্য হওয়ার নয়। সে ধমকে উঠে শ্রেয়সীকে বলল, এই মেয়ে, তুমি কখনো এখানে কি করছো? তোমাকে না পার্কিং লটে গিয়ে দাঁড়াতে বলেছিলাম? এখানে কি? শ্রেয়সী আমতা আমতা করে বলল, আমি তো জানি না কোন দিকে, তাছাড়া শুনুন না, আমি পিহুর সাথে একটু দেখা করে যাই। দরকার নেই, আমি দেখেছি ও এখনো ঘুমাচ্ছে। তাছাড়া ও এমনিতেও একটু অসুস্থ, ডাকার প্রয়োজন নেই, পরে দেখা করো। ফলো মি। কি আর করার, শ্রেয়সীও চলল তার পিছু পিছু। পিছু ঘুরে দাদুকে টাটা দিতেও ভুলল না। রুদ্রকে ড্রাইভিং সিটে উঠতে দেখে আতকে উঠে বলল, ওমা, আপনি কেন? সেই ভাইটা কই? তো আমাকে দিয়ে কি সমস্যা? ইয়া আল্লাহ, আবারও এই গোমরা মুখর সাথে একা একা যেতে হবে। কিন্তু মুখে তো সেটা বলতে পারলো না। আমতা আমতা করে বলল, না আসলে আসলে রুদ্র তাকে পর্যবেক্ষণ করে বলল, থাকার বলতে হবে না, গাড়িতে ওঠো। রুদ্র শ্রেয়সীকে পেছনে বসতে দেখে আবারও বলল, সামনে এসো। কি আজব সমস্যা কি লোকের? কাল পেছনে বসতে আদেশ দিল, আজ আবার সামনে। তার সবকিছুতেই কি অ্যালার্জি এই লোকের? আশ্চর্য। শ্রেয়সী সামনের সিটে উঠে বসতেই ড্রাইভিং সিটে বসা সুদর্শন পুরুষটি দক্ষ হাতে ড্রাইভিং করতে আরম্ভ করলো। কি মনোরম তার পারদর্শিতা! স্টিয়ারিং আঁকাবাঁকা ভাবে নৃত্যের মতো ঘুরিয়ে চলেছে। শ্রেয়সী মোহগ্রস্তের মতো সে নৃত্য করে হাতের দিকে তাকিয়ে আছে একইভাবে। ডুবেছে কোনো সমুদ্রের অতলে। হাত হতে মুখমণ্ডল, হালকা খোঁচা খোঁচা দাড়ি, ঘন ঘন ভ্রুজোড়া,
কঠিন সিক্ত চাহনির আখি পল্লব ধূসর রঙের ওষ্ঠজোড়া আচ্ছা পুরুষটাকে ধূমপান করে মনে হয় না, তাহলে তো তার ওই মসৃণ ওষ্ঠজোড়া কালশিটে পড়ে যেত। না বড্ড বেমানার লাগতো। এভাবে এই লোককে বড্ড সুদর্শন করে তুলেছে। আচ্ছা এই লোক কি, সে কি আগে কোথাও দেখেছে? মুখটা কেমন পরিচিত লাগছে, আবার ঠিক ঠাওর করা যায় না। চশমা লাগবে? ক্যামেরা এনে দেব, তাহলে আরো ভালো দেখতে পারবেন। কি লাগবে ম্যাডাম? পুরুষটির এমন ধারালো বাক্য কর্ণকুহুর হতেই কিছুটা বিব্রত হলো শ্রেয়সী। ছি কিভাবে নির্লজ্জের মতো তাকিয়েছিল ওই বদরাগী পুরুষটার দিকে। তাকে কি ছ্যাঁচড়া ভাবলো? আর বদলোকটা দেখলো কিভাবে? সে তো সামনেই তাকিয়েছিল। পাশেও কি চোখ লাগিয়ে বসে আছে নাকি? আজব। পথে আর তাদের কোনো কথা হলো না। শ্রেয়সী তো আর লজ্জায় আর তার দিকে তাকাতেই পারল না। গার্ল হোস্টেলের সামনে নামি দামি গাড়িটি না থামিয়ে রুদ্র তাকে থেমে যেতে বলল। এই মেয়ে বের হও দ্রুত। শ্রেয়সী গাড়ি থেকে বের হলে রুদ্র গাড়ি লক করে বেরিয়ে পড়ল। পেছন হতে শ্রেয়সীর ব্যাগপত্র নামিয়ে হাঁটা দিল সম্মুখে। শ্রেয়সীও চলল তার পিছু পিছু। লোকটা পুনরায় মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে নিয়েছে, চোখে চশমাও লাগিয়েছে। তার এমন সাজ পোশাকের হেতু কি শ্রেয়সীর কাছে বড্ড আজব লাগে। রুদ্র বিড়বিড়িয়ে বলল, আজ তার ব্যাগও বহন করতে হচ্ছে এই মেয়েটার জন্য। আর কি কি করা লাগবে তার খোদাই জানেন। রিসেপশনে ঢুকতেই সবাই সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরীকে একটি গার্ল হোস্টেলের আসতে দেখে অবাক হয়ে গেল। মাস্ক ক্যাপ পরিহিত থাকলেও তাকে তবুও চিনতে অসুবিধা হয় না কারো, কারণ তার হাঁটার ভঙ্গি, ফ্যাশন যে সব থেকে আলাদা। ওখানে থাকা কর্মীজন ফিস শুরু করলো। একজন রিসেপশন কর্মী এগিয়ে এসে নম্রতাসূচক সালাম দিয়ে বলল, স্যার, কোনো দরকার আমাদের বলতে পারতেন, আমরাই পৌঁছেই যেতাম আপনার কাছে। আপনি কষ্ট করে কেন আসতে গেলেন স্যার? একজন কর্মী হয়ে তার কাজ না করে তো বেহায়া হওয়া যায় না, তাই কর্মীগণ যথাসম্ভব নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করলো। শ্রেয়সী মনে মনে ভাবলো, বাহ, এই লোকের তো ভারী জনপ্রিয়তা, এরাও তাকে চেনে। রুদ্র হাত দিয়ে রিসেপশন কর্মীকে ইশারায় থামিয়ে দিয়ে শ্রেয়সীকে ওখানে থাকা বেঞ্চে বসে থাকতে বলে চলে গেল রিসেপশনিস্ট এর কাছে। তার কাছে গিয়ে হোস্টেলের ওনারকে আসতে বলল। 3 মিনিট পর সে আসতেই রুদ্র তার সাথে কি ফুসুর ফাসুর করলো তা শ্রেয়সী কিছুই শুনতে পেল না, শুধু শুনতে পেল তাকে একটা ভালো রুমে থাকতে দিতেই। আর কোনো সমস্যা হলে সাথে সাথে যেন রুদ্রকে ইনফর্ম করে। কথা বলার সময় রুদ্রর অ্যাডাম অ্যাপেল খানা বারবার ওঠানামা করছে। রিসেপশনিস্ট মেয়েটাও কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রুদ্রর দিকে। তা পছন্দ হলো না শ্রেয়সীর। সে চট করে উঠে দাঁড়িয়ে রুদ্রর সামনে গিয়ে বলল, শুনুন। রুদ্র তাকে ব্যঙ্গ করে বলল, জি ম্যাম, বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। রুদ্রের কথায় বিরক্ত হলো শ্রেয়সী বলল, সেবা করা লাগবে না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিতে বলুন। আমার অনেক ক্লান্ত লাগছে, তারপর আপনি চলে যান, আপনার এখানে কোনো কাজ নেই। রুদ্র দেখলো কথা বলার সময় আর চোখে বারবার রিসেপশনিস্টের দিকে তাকাচ্ছে। হৃদয় কুঁচকে রইল। তার ফ্যান ট্যান এভাবে তাকিয়ে থাকে। রিসেপশনের মেয়েটার দিকে তাকিয়ে ধমকে বলল, সমস্যা কিভাবে তাকিয়ে আছেন কেন? নিজের কাজ করুন। ওনারকে শ্রেয়সী রুম দেখিয়ে দিতে বলল। শ্রেয়সী কদম পাড়ানোর আগে রুদ্র তার দিকে একটু ঝুঁকে বলল, শোনো বোকামে, নিজের যত্ন নিবে। নিজের জিনিসের অযত্ন আমার একদম পছন্দনীয় নয়, বুঝেছ? কি আজব, আমি তার জিনিস হতে যাব কোন দুঃখে? বয়ে গেছে আমার তার জিনিস হতে। শ্রেয়সী দেখল সুদর্শন পুরুষটি দ্রুতবেগে কদম ফেলে বের হয়ে গেল হোস্টেল থেকে। রুমে এসে একা একা কিছুটা শূন্যতা অনুভব করলো শ্রেয়সী। এই নামি দামি হোস্টেল হওয়ায় রুমের সাথেই লাগোয়া ওয়াশরুম রয়েছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল সে তো কত করে বলেছিল তার জন্য যেই হোস্টেল বুক করা হয়েছে সেটাতে নিয়ে যেতে, কিন্তু খবিশ লোকটা কিছুতেই গেল না। আশ্চর্য, এখন তার ভাইকে ফোন করে সে কি বলবে? মাত্র একদিনে দেখাতে লোকটা কেন তার উপরে অধিকার খাটাচ্ছে সে সেটা ভাবছে। সেটা কি করে সম্ভব? হাজারো চিন্তা ভাবনাকে সাইডে রেখে লোকটাকে হাজারটা বকা দিতে দিতে ঘুমিয়ে গেল শ্রেয়সী। আজ রমণীটির পুরো দিনই ছিল রুদ্রময়। যেন কত আপন সে, বহুদিনে চেনা সে পুরুষ কি আদেও কি তাই? ভালো লাগাটা কি শুধুই প্রহেলিকা নাকি অন্য কিছু? রাতের অন্ধকারে নিস্তব্ধ শহর। এই নিস্তব্ধ শহরে অন্ধকারেই সূচনা হয়েছিল এক জঘন্য রহস্যের।
আদতে কি সমাধান মিলবে সে রহস্যের, নাকি অজানাই থেকে যাবে সবার গোপনে? এর সমাধান যে মিলতেই হবে, না হলে পুরুষটির বুকের অদৃশ্য রক্তক্ষরণ যে বন্ধ হবে না কখনো। পুরুষটি সেটা থাকতে দিলে তো গোপন টেনে হিঁচড়ে খুলে আনবে মুখোশ। অন্ধকার একটি রুমে একজন যুবককে হাত পা মুখ বাঁধা অবস্থায় চেয়ারে বেঁধে ফেলে রাখা হয়েছে। মাথার উপরে শুধু একটি হলদে আলোক রশ্মি জ্বলজ্বল করছে। যুবকটি প্রচণ্ড তৃষ্ণায় গলা মরুভূমির মতো শুকিয়ে গেছে, ঢোক চিপেও নিবারণ করা যাচ্ছে না। দুপুর হতে এই মধ্যে রাতে পর্যন্ত এক ফোঁটা পানিও দেওয়া হয়নি তাকে। যুবকটি বেশ বুঝতে পারছে তাকে কেন আটকে রাখা হয়েছে। ক্ষুধার পরিবর্তে মরণ ভয় বেশি কাবু করেছে তাকে, কিন্তু টাকার লোভে যে সামলাতে পারেনি। যুবকটি ভাবনার মাঝে সশব্দে দরজা দিয়ে প্রবেশ ঘটল এক সুদর্শন পুরুষের। মুখাবয়বে গাম্ভীর্য তার সিদ্ধার্য, তার পিছু পিছু এলো তার পিয়েও কিছু গার্ড। ভেতরে প্রবেশ পথে তার পি আরশাদ তাকে স্মরণ করিয়ে দিল, স্যার এই বেটাই সব নষ্টের মূল। এই বেটাই আপনার পার্সোনাল ফটোগুলো ভাইরাল করেছে। কত বড় সাহস বেটা আপনাকে কলঙ্কিত করতে চায়। বেটাকে মেরে তেঁতুল গাছের সাথে উল্টো ঝুলিয়ে দিলে তারপর পেতনি হয়ে ঘুরে বেড়াবি শালা শুয়োর। ও সরি স্যার, বেটা তো পেতনি হয় না, পেতনি হবে। হ্যাঁ এটাই ঠিক আছে। আরশাদের অতিরিক্ত বাক্য লাভে বরাবরের মতো বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলল সুদর্শন পুরুষটি। হাতের ইশারায় থামতে বলল তাকে। স্যারের আদেশে তৎক্ষণাৎ মুখে আঙ্গুল দিল সে। তো মিস্টার দিহান, টাকার খুব লোভ তাই না আপনার? কিন্তু সেটা তো আপনি ভুল ব্যক্তির উপরে প্রয়োগ করেছেন মিস্টার। আরও চিন্তা ভাবনা উচিত ছিল আপনার। চেঁচের শব্দে মুখ দিয়ে আফসোসের সুরে তুলল পুরুষটি। কথা টেনে টেনে বলল, তো মিস্টার আপনি কি বলবেন কে আপনাকে এই কাজটি দিয়েছেন, নাকি আমাকে ঘাঁটতে হবে? দেখুন, আমাকে যদি ঘাঁটতে হয় তাহলে এর ফল কিন্তু আপনার জন্য ভালো হবে না, মাইন্ড ইট। বলে ভয়ঙ্কর এক চাপা হাসি দিল সুদর্শন পুরুষটি। সুন্দর মুখের ভয়ঙ্কর হাসি যেন পুরুষটির মুখে বড্ড বেমানান, কিন্তু তাতে পুরুষটির কিছু যায় এসে না। নীরব ধমকে কেঁপে উঠে চেয়ারের বাঁধা যুবকটির মুখ দিয়ে করে শব্দ বের হতেই একজন গার্ড তার বয়সের আদেশ পেয়ে একটানে নির্দয়ের মতো টেনে খুলে নিল মুখে লাগানো আঠালো বস্তুটি। এবারে যেন নাক মুখ দিয়ে প্রাণ খুলে শ্বাস নিল দিহান নামের যুবকটি। দিহানটি বলল, আমার কোনো দোষ নেই। আমাকে বলা হয়েছিল আপনার সম্পর্কে যে কোনো কেচ্ছা রটিয়ে বদনাম করা। আমি শুধু টাকার জন্য আমাকে ছেড়ে দিন স্যার। কে? আনিস শেখ। তিনি কে? চট্টগ্রামে এমপি স্যার। তার লোকেরা আমাকে এই কাজ দিয়েছিল স্যার। বলে শব্দ করে কেঁদে দিল যুবকটি। পুরুষটি অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে হাসল। চট্টগ্রামের এমপি আনিস শেখ? ওয়াও, আমি করি থ্রিলার ফিল্ম, তার সাথে আমার কি লেনা দেনা? সাপ দেখি গর্ত থেকে নিজে নিজে বের হয়ে আসতে যাচ্ছে আরশাদ, ক্ষতি কি তাতে? খোঁজ লাগাও ডুড। চট্টগ্রামের এমপির ডিটেলস বের করো আরশাদ। জন্ম টু মৃত্যু, উপস সরি টু সে, জন্ম টু বর্তমান। এবার তো তার খাতির যত্ন একটু করতেই হচ্ছে, কি বলো? প্রবেশ পথে বের হতে গিয়ে থেমে পুনরায় বলল, এটাকে আপাতত খাতির যত্নের পরে সসম্মানে হসপিটালে ভর্তি করে এসো, কেমন? মুখোশের আড়ালে সুদর্শন পুরুষটির এ কোন রূপ? আকাশের পূর্ব দিগন্তে রাজত্ব করা সূর্যি মামা রাতের অন্ধকারকে ছাপিয়ে নিজস্ব আলোয় আলোকিত করেছে পুরো ধরনী। পাখির কলকলানি ও ফোনের রিংটোনের উদ্ভট শব্দে গভীর তন্দ্রা ছুটে গেল শ্রেয়সীর। তার রিসিভ করতেই পিয়ম জানালো আজকে থেকে শ্রেয়সীকে তার নতুন ভার্সিটিতে যেতে হবে। আরও বলল, আমি বিয়ের ঝামেলার জন্য আসতে পারছি না বনু। আমি তোকে ভার্সিটির লোকেশন পাঠিয়ে দিচ্ছে, তুই প্লিজ একটু ম্যানেজ করে নে। আমি ঢাকায় ফিরে তোকে সব চিনিয়ে দেবো। রাগ করিস না বনু, বাবা তোর সাথে কথা বলবে। কিন্তু সেই সুযোগটা আর দিল না সে। আগেই ফোন কেটে দিল শ্রেয়সী। কারোর সাথে কথা বলার দরকার নেই তার, সে নিজেই চিনি নেবে সব। বাবার উপর অভিমানে মুখ ফুলালো অষ্টাদশী কন্যাটি। কিন্তু সব সত্য জানলে কি বোকা মেয়েটা বাবার উপর রাগ করতে পারত? শ্রেয়সীর ফোন কাটতে করুণ চোখে তাকালো পিয়ম তার বাবার দিকে। ইমতিয়াজ মির্জা গোপন দীর্ঘশ্বাস ছাড়লেন মেয়ের অভিমানে। শ্রেয়সী রেডি হয়ে নিচে নামতেই অবাক হয়ে রইল। তার সম্মুখে অবাকের চেয়ে আশ্চর্য বেশি হয়েছে। সে এই মুহূর্তে লোকটিকে নিজের সম্মুখে কল্পনাও করেনি শ্রেয়সী। কিন্তু এই বজ্জাত গোমরা মুখটার কোনো হেলদোল নেই। সে দিব্যি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে নির্বিকার। এভাবে তাকিয়ে থাকবেন না ম্যাডাম, না হলে যে কোনো অঘটন ঘটে যাবে, যেটা এই মুহূর্তে আমি চাইছি না, বুঝেছেন? সো তাকিয়ে না থেকে উঠে আসুন ফার্স্ট। শ্রেয়সী বোকার মতো জিজ্ঞেস করলো,
রুদ্র কটমট করে তাকিয়ে বলল, কেন আমার কোলে আসুন? শ্রেয়সী বোকার মতো বলে বসলো। কিন্তু আপনি তো গাড়ির মধ্যে কিভাবে কোলে উঠবো? রুদ্র তার কথায় হতভম্ব হয়ে চেয়ে রইল, বিড়বিড়িয়ে বলল, এমনি এমনি তো আর আপনাকে ইডিয়েট বলি না। শ্রেয়সীর কথায় চাপা ধমক দিল সে। শাট আপ ইডিয়েট। রুদ্র ধমকে হুঁশ ফিরল শ্রেয়সীর। এতক্ষণ সে ঘোরের মাঝে কি বলেছে বুঝতেই লজ্জায় গোলাপি আভা ফুটে উঠল তার মুখাবয়বে। তার মধ্যে আবারও ধমকে উঠল সে। এই মেয়ে, গাড়িতে উঠো ফার্স্ট। সব সময় এই মেয়েকে এক কথা দুবার বলতে হয় তার। শ্রেয়সী চেয়েছিল রুদ্রকে বলে দেবে সে তার সঙ্গে যাবে না, কিন্তু পরবর্তীতে রাগে রুদ্রকে দাঁতে দাঁত চাপতে দেখে ভয়ে তৎক্ষণাৎ শ্রেয়সী তাড়াহুড়ো করে গাড়িতে চেপে বসতেই গাড়ির দরজার সঙ্গে পা বেঁধে বাম পায়ে জুতো ছিটকে পড়ল অদূরে ঝোপের মধ্যে গিয়ে। ঘটনার আকস্মিকতায় শ্রেয়সী হতভম্ব হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল তার। ইয়া আল্লাহ, এবার কি হবে? সুপারস্টার রুদ্র শুধু অদ্ভুত চোখে সব পর্যবেক্ষণ করে গাড়ি স্টার্ট শুরু করলো দ্রুত। মুখ দিয়ে কোনো বাক্য ব্যয় করলো না সে। সাইজ কত তোমার? রুদ্রর প্রশ্ন শুনে শ্রেয়সী চোখ বড় করে রুদ্র দিকে তাকালো, মুখ দিয়ে অস্ফুট করে আওয়াজ করলো, হোয়াট? জুতোর সাইজ বলো ইডিয়েট। শ্রেয়সী নিজের ভাবনার প্রতি নিজেই বিরক্ত হলো। শ্রেয়সী প্রতিউত্তর করতেই রুদ্র ফোন লাগালো আরশাদকে। কিছুক্ষণের মাঝে পিহুর জুতোর সাইজের একজোড়া জুতো এনে ভার্সিটির সামনে এসো দ্রুত। রুদ্র গাড়ি এনে থামালো ভার্সিটির সামনে। শ্রেয়সী নামতে গেলে রুদ্র বাধা দিল তাকে, শান্ত গলায় বলল, নেমো না, আরশাদ আসুক তবেই। পায়ের এক পাটি জুতো না থাকায় চুপটি করে বসে রইল শ্রেয়সী ও শান্ত মেয়ের মতো। আরশাদ আসতেই জুতো এগিয়ে দিল সে। আরশাদ তার স্যারকে শ্রেয়সী নামের মেয়েটির সাথে পুনরায় দেখতে পেলে, তাও আবার ভার্সিটির সামনে। অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। তার এই পাষাণ্ড স্যার তো পিহুকে ছাড়া কোনো মেয়েকে এতটা গুরুত্ব দেয়নি। কি কারণ এর? শুধু চোখের দেখা প্রণয় নাকি অন্য কিছু? শ্রেয়সীকে নামিয়ে দিয়ে আরশাদকে কোনো প্রত্যুত্তর না দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সে। আরশাদ প্রশ্নসূচক চোখে শ্রেয়সীর দিকে তাকালে সে নাবোধক মাথা নাড়ালো। ভার্সিটির ভিতরে ঢুকতেই তাকে কেউ পেছন হতে নাম ধরে ডাকলো। শ্রেয়সী পেছন ঘুরে দেখলো পিহু। সে প্রচণ্ড খুশি হয়ে এগিয়ে গেল তার দিকে। পিহু আনন্দিত গলায় বলল, তোমার আসতে লেট হলো যে? ভাইয়া তো বললো তুমি নাকি ইউনিভার্সিটিতে, তাই তো তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, আজই প্রথম, আমি তো কিছুই চিনি না। নো চিন্তা ডুড, আমি আছি কি করতে, সব চিনিয়ে দেব তোমায়। আমি জানি তুমি ঢাকারও কিছুই চিনো না। আমি আর ভাইয়া মিলে তোমায় পুরো ঢাকার শহরটাই মুখস্থ করিয়ে দেব। কোন ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি? হ্যাঁ। চলো তাহলে। শ্রেয়সী কাচুমাচু ভঙ্গিতে বলল, শুনেছিলাম ভার্সিটির প্রথম কয়েকদিন নাকি জুনিয়রদের র্যাগিং করা হয়। পিহু তাচ্ছিল্যের স্বরে বলল, আরে ধুর, থামো তো। সেলিব্রিটির বোনকে কে র্যাগিং দিবে শুনি? সেলিব্রিটি? আরে তোমার অত বুঝতে হবে না, চলো তো। তোমাকে কেউ কোনো র্যাগিং দিবে না। ক্লাসে ওদের আরও নতুন 4 জন বন্ধু বান্ধব হলো, সাইমি, রাহুল, আরাফাত ও অন্তিকা। শুরু হলো ওদের 6 জনের পুরো ভার্সিটির চক্কর কাটা। ভার্সিটির উত্তর পাশে করা খুব সুন্দর একটি ভিউ পেল। পুকুর পাড় বেঞ্চের মতো সিমেন্ট দিয়ে বাধাই করা পেল ওরা। সেখানেই সকলে বসে পড়ল, একে অপরের সঙ্গে পরিচিত হতে লাগলো। কথার মাঝেই শ্রেয়সীর সর্বোচ্চ বিস্ময়কর বিষয়টি জানতে পারল, সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী একজন সেলিব্রিটি। সেজন্যই তো শ্রেয়সী রুদ্রের মুখাবয়বটা পরিচিত ঠিক ছিল, কিন্তু থ্রিলার মুভি তার এতটাও দেখা হয় না, তাই এতটাও মনে ছিল না। যার সঙ্গ পেতে বাকি মেয়েরা মুখিয়ে থাকে, কিন্তু মেয়ে ফ্যানরা তার পাত্তা পায় না। সে মেয়েদের ভিড়ের মধ্যেই যায় না। আর সেখানে শ্রেয়সীকে 2 দিন কি করে সঙ্গ দিল, কি কারণে তার সাথে ভিন্ন আচরণ। আরও আশ্চর্য হলো তখন যখন শুনতে পেল পিহুর মা বাবা নেই। তারা নাকি পিহুর 2 বছর বয়সেই মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। রুদ্র তখন বয়স মাত্র 12 বছর। তখন থেকেই নাকি পিহুকে তার দাদু আর ভাইয়া মানুষ করেছেন। পিহু একটা আবদারও অপূর্ণ রাখেনি রুদ্র। সুপারস্টারের এরূপ গুণের কথা শুনে আবেগে আপ্লুত হলো ওরা সকলে। একই সঙ্গে বাবা মার বিষয়টি জানতে পেরেও দুঃখ প্রকাশ করল। শ্রেয়সী কেন যেন অজান্তেই মনটা খারাপ হয়ে গেছে। কেন সে তা ঠিক ঠাওর করতে পারছে না। ওদের থেকে বিদায় নিয়ে শ্রেয়সী হোস্টেলে চলে এলো। পিহু তার সঙ্গে যাওয়ার জন্য জোর করলেও সে গেল না, তার কিছুই ভালো লাগছে না। অজানা ব্যথায় বুক মাঝারে চিনচিনে ব্যথা হচ্ছে। হোস্টেলের রুমে এসে শ্রেয়সী শটান হয়ে শুয়ে পড়ল। হোস্টেলে অনেকের থাকার কথা থাকলেও ও ভাগ্যক্রমে সে একা থাকে। এটা কি শুধুই ভাগ্যক্রমে নাকি রুদ্রের কারসাজি?
অদ্ভুতভাবে তাকে খাবার একটা মহিলা সবসময় এসে দিয়ে যায়, সেগুলো দেখে শ্রেয়সীর মনে হয় না এটা হোস্টেলের খাবার। ভাবনার ঘোরে ঘুমিয়ে গেল শ্রেয়সী। ফোনের রিংটোনের বিরক্তিকর শব্দে ধরপড়িয়ে উঠে বসলো সে। ফোন হাতে নিয়ে দেখলো সে রাত 8টা বাজে। পুনরায় ফোন বাজতেই তার রিসিভ করলো। শ্রেয়সীর মা তুলি বেগম বললেন, কেমন আছিস শ্রেয়সী? এই মানুষটার প্রতি সে প্রচণ্ড রকম দুর্বল। শ্রেয়সী প্রতিউত্তর করলো, ভালো মা, তুমি কেমন আছো? বড় মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছো? তুলি বেগম ওনার আঁচলে নিজের চোখ মুছলেন। স্বামীর করা অপরাধের শাস্তি তার মেয়েদের দিচ্ছেন। একজনকে বিদেশের মাটিতে পাঠালো, আরেকজনকে দূর শহরে, কিন্তু তা তো আর মেয়েদের বলা যায় না। মেয়ের অভিমান ঠিক বুঝতে পারল না মায়ের মন। তিনি বললেন, হ্যাঁ, সে তো কাল চলে গেছে, তোর সাথে তো শেষ দেখাটাও হলো না। শ্রেয়সী দীর্ঘশ্বাস ফেলল। তার কিছু বলার নেই। মায়ের সঙ্গে কথা বললে কিছুটা ভালো লাগছে তার। মনটা এখন তার অনেকটাই হালকা। তোর মন খারাপের দেশে যাব অনেক ভালোবেসে, তোর মনটা ভালো করে যাব প্রেমের খেয়ায় ভেসে, ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে, ভালোবেসে নিতে, সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। গান শেষে করতালিতে মুখরিত হয়ে উঠল পুরো পুকুর পাড়ের এরিয়া। শ্রেয়সীর সকলে ক্লাস শেষে এখানে আসে আড্ডা দিচ্ছিল। তখনই পাশ হতে একদল সিনিয়র ভাইয়ের মধ্যে থেকে একজন গান গাইতে আরম্ভ করলো। অনেকে তাদের গান শুনে এগিয়ে যাওয়ায় তারা গিয়েছিল। ছেলেটার গলাটা চমৎকার, নাম তার অন্তু। ভিড়ের মাঝে হঠাৎ করে শ্রেয়সীর দিকে আঙুল তাক করে ডাকলো, এই যে শুনছো, এদিকে এসো। শ্রেয়সী নিজের দিকে আঙুল তাক করে বোঝালো, আমি। হ্যাঁ হ্যাঁ আসো। সকলের সঙ্গে সেও নিজেও অবাক হলো। তবু এগিয়ে গেল। শ্রেয়সী খাপছাড়া গলায় বলল, জি বলুন, কি দরকার? তোমার নাম কি মেয়ে? শ্রেয়সী কোনো প্রতিউত্তর করলো না। উল্টো বলল, সরি ভাইয়া, আমি আপনাকে আমার নাম বলতে ইচ্ছুক নই, যাচ্ছি, আসসালামু আলাইকুম। 6 জন ভিড় থেকে বের হয়ে এলো। অন্তিকা যেতে যেতে বলল, তুই এমন করলি কেন রে শ্রেয়সী? নামটা বললে কি হতো? অন্তু ভাইয়া লাস্ট ইয়ারের ফার্স্ট বয়, তার সাথে তো অভদ্রতা করা হলো, তাই না? শ্রেয়সী আবার বলল, ফার্স্ট বয় হলে আমার কিছু যায় আসে না অন্তিকা। তাকে আমি আমার ব্যাপারে বলার প্রয়োজন বোধ করছি না বর্তমানে। মানুষের স্বভাব চরিত্র দেখে মানুষ চিনতে শেখ, তাদের কথার পেছনে লুকিয়ে থাকা গোপন কথা বুঝতে শেখো। পিহু শ্রেয়সীর এরূপ আচরণে অবাক হলো, সঙ্গে খুশিও। রাতে ভোজনের সময় পিহু শ্রেয়সীর কথা উঠালো। রুদ্র কিছু বলল না। সে নিশ্চুপভাবে খেতে খেতে আরশাদের কথা, কালকের শিডিউলের কথা শুনছিল। হঠাৎ পিহু অন্তু ছেলেটার সমস্ত কথা উঠালে রুদ্র জিজ্ঞেস করলো, তোদের কি ডিস্টার্ব করেছে কোনোভাবে? পিহু মাথা নাড়ল, বলল, ডিস্টার্ব করলেও তাকে থামানোর ক্ষমতা এই পিহুর আছে ভাইয়া। রুদ্র নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হাসলো। দাদু কথা ঘুরালেন, বললেন, আমার দিদি ভাইকে কাল সঙ্গে নিয়ে আসবি কিন্তু, পাক্কা, বুঝছস দাদু ভাই? রুদ্র ভ্রু কুচকাল, প্রতিউত্তর করলো, আমি কেন তাকে যাব? পিহু বলো। তড়াক করে উঠে গেল খাবার ছেড়ে। রুমে এসে রুদ্র আরশাদকে জিজ্ঞেস করলো, কোনো আপডেট? না স্যার, এখনও নয়। তেমন কোনো ক্লু তারা ব্যাপারে পাচ্ছি না। আনিস শেখ নাকি 20 বছর যাবৎ ওখানকার এমপি, তার কাজ সম্পর্কে কোনো প্রমাণ নেই স্যার। বলে যেও না চৌধুরী সাহেব কিন্তু তখন চট্টগ্রামেই ছিলেন। প্রত্যেকটাকে খুঁজে বের করে জ্যান্ত পুঁতে ফেলবো। যেভাবে হোক তার কাজের হদিস আমার চাই। দরকার হয় সব থানায় তল্লাশি লাগাও, প্রয়োজনে টাকা ঢালো। টাকার গাছ তো অকাজের জন্য লাগানো হয়নি। রুদ্র গাড়ির চাবি সঙ্গে নিয়ে হন হন করে নিচে নেমে আসলো। আরশাদ ভয় কাঁপতে লাগলো। তার স্যার প্রচণ্ড রেগে গেছে, কি করবে আর তার আরশাদ এই মুহূর্তে জানে না। রাগের মাথায় সুপারস্টার মাস্ক পরলো কিনা কে জানে। ভাবনা থেকে বেরিয়ে সেও চলল রুদ্রের পিছু পিছু, কিন্তু রুদ্রর নাগাল সে পেল না। রাত তখন 11:12। ঘুমের মাঝে বিরক্তিকর ফোনের রিংটোনের শব্দে ঘুমের মাঝে ভ্রু কুচকে গেল শ্রেয়সীর। অর্ধচেতন অবস্থায় কানে তুলল মুঠো ফোনটি। ফোন রিসিভ করে কানে নিতেই অপর পাশ হতে ভেসে এলো গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর, জাস্ট 5 মিনিটে নিচে নেমে এসো। ধরপড়িয়ে উঠে বসলো শ্রেয়সী। ফোন কানে হতে নামিয়ে
চক্ষু তারা ঠাউর করে দেখলো সম্পূর্ণ অচেনা একটি নাম্বার। অচেনা নম্বর থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে পুনরায় কানে ফোন নিল সে। কে কে বলছেন? আবারও একই স্বর। আপনি একটু নিচে নেমে আসুন ম্যাম, জাস্ট 5 মিনিটে। অচেনা নম্বরের পরিচিত কণ্ঠস্বর চিনতে একদম ভুল হয়নি শ্রেয়সীর। পুরুষটির ব্যঙ্গার্থক বাক্য ব্যয়ে বুঝতে পারল না এক লোহমায়। ঝট করে ফোনটা কেটে দিল শ্রেয়সী। এত রাতে তার কাছে আসার হেতু কি এই পুরুষের? সে কেন একজন পুরুষ মানুষের সাথে এত রাতে দেখা করতে যাবে? তার যেন তেন কেউ নয়, সেলিব্রিটি। মানুষজন দেখলে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। আগেরবার সামান্য কারণে কি একটা হযবরল কাণ্ড ঘটালো মিডিয়া। ভাগ্যিস তার মুখাবয়ব স্পষ্ট ঠাওর করা যায়নি, বাবা জানলে তাণ্ডব হতো। যতই সে বাবার সাথে অভিমান করুক, সে তো এখানে পড়তেই এসেছে। গ্রামে তার বাবার নামই খারাপ হতো। কিছুক্ষণ দোনামোনা করে 5 মিনিট বহুত আগে পার করে নিচে নেমে আসলো সে। সামনের পুরুষটিকে দেখে হতভম্ব হয়ে গেল সে। হবে নাই বা কেন, পরনে কালো টি শার্ট, বাসায় পরা একটি রংচটা অ্যাশ রঙের ট্রাউজার, সেট করা চুলগুলো অগোছালো। সে অদ্ভুত বেশি বেশ সাবলীলভাবে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে গাড়ির দরজায়। সুপারস্টারের এমন অগোছালো বেশভূষা একদম অভাবনীয়। শ্রেয়সী এগিয়ে গেল তার দিকে। কি ব্যাপার বলুন? সুপারস্টারের আমার কাছে কি দরকার? সম্বোধনের পরিবর্তন শুনে রুদ্র নিঃশব্দে হাসল, তবে বলল না কিছুই। কিছুক্ষণ আগে একভাবে তাকিয়ে রইল শ্রেয়সী। এবারে প্রচন্ড বিরক্তি বোধ করলো। কি সমস্যা? এবারেও রুদ্র নিরুত্তর। আমি যাচ্ছি বলেই সে কদম বাড়ালো। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? আপনি তো থাকতেও বলেননি নায়ক সাহেব, তাই না? চুপ, একদম চুপ। এমন ছটফট করছো কেন? একটু চুপটি করে দাঁড়াও বোকামে। আর দাঁড়াতে কষ্ট হলে গাড়িতে বসো। শ্রেয়সী দাঁড়িয়ে থাকতে সত্যিই ভালো লাগছে না। রুদ্র কি তা বুঝতে পারল। সে পেছনের সিটের দরজা খুলে দিয়ে বলল, বসো, দাঁড়িয়ে ঘেমে যাচ্ছ। গাড়ির ভেতরে এসি আছে। তোর এসির আমি খেতা পুরি রে খ্রিস্টা নায়ক। আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এতক্ষণ আদিক্ষেতা করা হচ্ছে। বসবো না তোর গাড়িতে, তুই বস। রুদ্র তাকে এখনো চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এবারে ধমক দিল। কি ব্যাপার, কথা কানে যায় না? কথা দুবার রিপিট করতে হয় কেন? শ্রেয়সী পিট পিট করে কয়েকবার চোখের পাতা উল্টালো এবং চট করে পেছন ঘুরে দ্রুত কদমে হাঁটতে শুরু করলো। রুদ্র কিচ্ছুটি বলল না। কত বড় খাইস্টা লোক, তাকে ডেকে নিয়ে গিয়ে ধমক দেয়, চুপচাপ করে দাঁড়িয়ে করিয়ে রাখে। শ্রেয়সী রুমে ঢুকতেই ফোনে SMS এলো। পরবর্তীতে ওড়না ছাড়া আর কখনো আমার সামনে আসবে না। আর এসব কি পোশাক পরেছো ছেলেদের? জিন্স পরেছো কেন? খবরদার আর পরবে না। এত পাতলা কাপড় পরে আর কখনো আমার সামনে আসবে না, বুঝেছো মেয়ে? মেসেজ পড়ে শ্রেয়সী তবদা মেরে বসে রইল। আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সত্যি সে একটা পাতলা টি শার্ট পরেছিল। ভেতরের বক্ষ বিভাজনের এর গঠন ও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি, এরকম পোশাকে সে কি করে একটা পুরুষ মানুষের সামনে যেতে পারলো? কি করে এতটা কেয়ারলেস হলো সে? ছি। রুদ্রকে সে গালে দিয়ে একদম ধুয়ে দিল। অসভ্যের মতো আবার তাকে এসব ছোড়াও করে বলা হচ্ছে বেয়াদব পুরুষ মানুষ। নায়কদের আসলেই চোখই খারাপ, সবসময় চুকচুক করে নাক। পছন্দ যখন নয় তাহলে এমন করে দাঁড় করিয়ে রেখে ড্যাব ড্যাব করে দেখছিলে কেন রে? অসভ্য নায়ক। হঠাৎ বেগ গুরুম গুরুম করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ করলো। শ্রেয়সী দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলো অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্র সেখানেই ওখানেই একইভাবে দাঁড়িয়ে। কি আশ্চর্য, লোকটা এখনো এভাবে কেন রয়েছে? মেসেজ করলো। দাঁড়িয়ে আছেন কেন? ভিজে যাচ্ছেন তো নায়ক সাহেব, গাড়িতে উঠুন। হাতের ইশারায় শ্রেয়সী ওকে ফোন দেখালো। রুদ্র তার গাড়ির ডোর খুলে মোবাইল হাতে নিয়ে মেসেজ দেখে বাধ্য ছেলের মতো ভেতরে বসলো। মেসেজ করলো, আমার সামনে এভাবে আসতে নিষেধ করেছিলাম কিন্তু তোমায় বোকামে। শ্রেয়সী চট করে রুমে চলে এলো। ইসছি, এসে আবারও ভুল করলো। এখন তো বৃষ্টির ছাটে হালকা ভিজে গিয়েছে তার টি শার্টখানা। উফ, অসহ্য। রুদ্র বাড়ি ফিরলে আরশাদ অস্থির হলো। এ কি স্যার, আপনি এভাবে ভিজলেন কিভাবে? বোকার মতো কথা বলবে না, বাইরে বৃষ্টি হচ্ছে আরশাদ। আমি তো আপনার টেনশনে খেয়াল রাখতে ভুলে গেছি। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, সামনে থেকে সরো, তোমাকে যেই কাজ দেওয়া হয়েছে সেটা করো। পিহু প্রচন্ড মন খারাপ।
তার প্রিয় মানুষটার সাথে কথা হয় না, দেখা হয় না অনেকগুলো দিন। কি কমতি আছে তার মাঝে? কেন লোকটা তার সাথে এমন করে? আর কতগুলো দিন মানুষটার কণ্ঠ না শুনে তার থাকতে হবে? লোকটা যতই রাগ করুক এবার ফোন দিবেই, করুক না একটু রাগ, তবুও তো কথা বলবে। অনেক কষ্টে ভাইয়ের নর্মাল ফোন থেকে এই নম্বর জোগাড় করেছে, আগেরটা তো বন্ধ। হ্যালো। পিহু হৃদ মাঝারে গভীর শীতলতা অনুভব করলো। লোকটা একটুখানি সরে তারও যে আটকে থাকা নিঃশ্বাস বের হয়ে নিঃশব্দে। কেমন আছেন পিয়ম ভাই? ভালো। রাত 12টার সময় কোন ভদ্রঘরের মেয়ে একটা পরপুরুষকে ফোন দেয় বল? লোকটার এমন ধারালো কথায় কষ্ট পেলেও তা আমলে নিল না পিহু। আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? প্রয়োজন মনে করছি না, ফোন রাখ। আপনি ঢাকা আসবেন কবে পিয়ম ভাই? তোকে ফোন রাখতে বলেছি, নেক্সট টাইম আমাকে ফোন দিবি না। পিয়ম ভাই ফোন কেটে দিল। হতাশ হলো সে। এমন কেন করে লোকটা? ভাইয়ের বন্ধু, তাই ব্যাপারটা ভাইকে বলতে অস্বস্তি হচ্ছে তার। অন্য কেউ হলে ভাইয়াকে সব বলে আদায় করে নিত সে। লোকটাকে সে শুধুমাত্র তার অনুভূতি বোঝানোর জন্য সময় দিচ্ছে। সে কি জিনিসটা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে? একবার শুধু ঢাকা আসুক সে। এই পিহু কি চিজ? তার ভালোবাসা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে সে। রুডু তার লক্ষ্যে পৌঁছে যাক, তখন তার ভাইকেও বলবে সে। আজ পর্যন্ত কোনো আবদার তার ভাই অপূর্ণ রাখেনি। ফোন কেটে পিয়ম ভাবনার অতলে গেল। পিয়ম একজন সিআইডি অফিসার, এই কথা শ্রেয়সী ছাড়া আর কেউ জানে না, এমনকি তার বাড়ির একটা মানুষও নয়। সবাই জানে সে ঢাকায় একটা কোম্পানিতে জব করে। শ্রেয়সীও কিছু জানতো না, কিন্তু কিছুদিন আগে কিছু ইম্পর্টেন্ট কথা শুনে ফেলায় তাকে বলতে হয়েছে বিষয়টি। তার যখন এই পোস্টে জয়েনিং হলো তখন রুদ্র বাংলাদেশে ছিল না। আজ থেকে 6 বছর আগে পিয়ম ও রুদ্র একই ভার্সিটি থেকে পড়াশোনা করতো, তখন থেকেই তাদের আউটউট ফ্রেন্ডশিপ। কিন্তু হঠাৎ করে রুদ্র তাদের ভার্সিটিতে কাউকে কিছু না জানিয়ে ইউএসএ চলে যায়। রুদ্র দাদুর কাছে পিয়ম ওর বিষয় জানতে গিয়েছিল, কিন্তু ভদ্রলোক বললেন তার নাতি পড়াশোনার জন্য গিয়েছে সেখানে। ঠিক তার 2 বছর পরে 14 বছরের পিহুকেও নিয়ে যাওয়া হল রুদ্রের কাছে। তা শুনে প্রচণ্ড আশ্চর্য হয়েছিল পিয়ম। পিহুও নাকি পড়াশোনা করতে গিয়েছে সেখানে। তার ছোট্ট পিহুকে নেওয়ার কি দরকার ছিল? যোগাযোগই বা কেন বন্ধ করলো? মেয়েটাকে সে 8 বছর ধরে ভালোবেসে আসছে, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছুটি আজ করতে দেয়নি সে। 4 বছরের মাথায় রুদ্র দেশে ফিরে আসে একদম অন্য লুকে। রুদ্রের আগের ছিমছাম দেহ, সে রোগা পাতলা শরীর সবই একদম রূপকথার রাজ্যের রাজার মতো চমৎকার আকর্ষণীয় হয়ে গিয়েছিল সবার কাছে। পিহুকেও সঙ্গে নিয়ে এসেছিল তার ঠিক 1 বছর আগে। ট্রেনিং করার মাধ্যমে ডিফেন্সের তার জবটা হয়ে যায় সবার অলক্ষ্যেই। রুদ্রকেও আর এই বিষয়টা জানানো হয়নি। 1 বছরের তার চাকরির জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। কতবার হাসপাতালে ছিল। নিজের ভালোবাসা মানুষটাকে সে অনিশ্চিত ভবিষ্যতে রাখতে চায় না, তাই তো তার প্রতি এই আচরণ। তারও যে খুব কষ্ট হয়, কিন্তু বোকা মেয়েটাকে তো বোঝাবে কি করে সে? দেশে আসার পরে রুদ্র চমৎকারভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছে। 2 বছরে 10টা মুভি রিলিজ করেছে চমৎকারভাবে। কোনো মুভির একাংশেও রোমান্টিক না হওয়া সত্ত্বেও প্রতিটা মুভি খুব দারুণভাবে হিট করে গেছে। দেশে আসার পর রুদ্র তার খোঁজ নিয়েছে প্রথমে। তাদের বন্ধুত্ব এখনও অটুট, কিন্তু পিয়ম অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করেছে। এই এত জনপ্রিয়তা পাওয়ার পরেও ও সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর মধ্যে কোনো ভাবাবেগ নেই। মনে জয় যেন এটা তার হাতের মুয়া, নিছকই তুচ্ছ বিষয়। এত জনপ্রিয়তা পাওয়ার পরে ও কোনো প্রেস মিডিয়ার ধার সে ধারেনি। অন্য কোনো নায়কদের যেমন একে অপরের সঙ্গে সংঘাত, কিন্তু রুদ্রের এসবের কিছুতেই নেই। খুব সামান্য যতটুকু না করলেই নয়। তার না আছে কোনো নায়কের সাথে ভাব, না আছে কোনো নায়িকার সাথে, না তার বিষয়ে কোনো ব্যাড নিউজ। রুদ্র বেশিরভাগ মুভির শুটিং করে ভিন্ন ভিন্ন দেশে। সে যখন কোনো প্রডিউসারকে বলে সে এখন লন্ডনে বা ক্যালিফোর্নিয়ায় শুটিং করতে চায়, প্রডিউসারদেরও কাছে তাই সই। খুব গভীরভাবে কেউ লক্ষ্য করলে বোঝা যাবে রুদ্রের কাছে এই পেশাটা শুধুমাত্র একটা খেলা। পিয়ম জানে না তার অনুমান কতটা সত্য। পিয়ুর সাথে কথা বলার আগেই তাকে উপর মহল থেকে কল করা হয়েছিল। তাদের টিমকে একটা অত্যন্ত কঠিন সত্যের তদন্ত করতে দেওয়া হয়েছে। কয়েক বছর ধরেই নাকি একটা দল গোপনভাবে কাজ করে যাচ্ছে দেশের জন্য, নাম হোয়াইট নেক্স। সে দেশে একটা বিভ্রাট ছড়াচ্ছে। দেশের প্রতারক দেশদ্রোহীকে বের করে তাদের কালোবাজারের সব তথ্য ফাঁস করছে। যদিও দেশদ্রোহীদের ধরিয়ে দেওয়া ভালো কাজ, তাই সরকার থেকে নির্দেশনা। তাদের সন্ধান পেলে সরকারের আরও সুবিধা হবে।
হোয়াইট বলে নিজেকে সে কি প্রমাণ করতে চায়? সে নিরপরাধীদের কোনো শাস্তি দেয় না। সে হোয়াইট স্ন্যাক্সের বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে তাদের টিমকে। সে কাজে তারা কতটা সফল হবে জানে না তারা। যেখানে বড় বড় অফিসারগণও তারা কিছু করতে পারেনি, তবুও চেষ্টা করতে ক্ষতি কি? কালই ঢাকা ব্যাক করবে সে। কাল রাতে বর্ষণের দরুন মাঠঘাটের সমস্ত ঘাসেরা যেন তাদের সতেজতা ফিরে পেয়েছে নতুনভাবে। কি চমৎকার লাগছে তাদের। মাটি হালকা ভেজা ভেজা, তার মধ্যে রুদ্র আরশাদকে সঙ্গে নিয়ে বের হয়েছে জগিংয়ে। পুরো 1 বছরের শিডিউল শুটিং সব বাংলাদেশ সেট আপ করো আরশাদ। এখান থেকেই সব ডিল করার ব্যবস্থা করো। আরশাদ কিং কর্তব্যে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তার স্যারের দিকে। যেখানে নেক্সট মান্থে তাদের দুবাই যাওয়ার প্ল্যান, সেই বান্দা তার সব কাজের শিডিউল বাংলাদেশ সেট করতে বলছে, তাও আবার 1 বছরের। এখন শুধুমাত্র তার জ্ঞান হারানোর বাকিই আছে। বাকি তথ্য বলো। আর কিছু জানতে পেরেছো? জি স্যার, আনিস শেখের ছেলে আরু শেখ, শুনলাম সে নাকি কিছু কালোবাজারির সঙ্গে যুক্ত। শুধু সে? ওকে সেসব বাদ দাও, এগুলো জেনে আমার কাজ নেই। আসল কথা বলো, ইলিয়াস চৌধুরীর সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না? না স্যার, সে বিষয়ে কিছু জানতে পারিনি। যাবে না কেন? রাবিশ, বসে বসে কি ঘাস কাটো সবগুলো ইডিয়েট কোথাকার। ইলিয়াস চৌধুরীর সমস্ত পুরনো ফাইল ঘাটো নতুন করে, সঙ্গে যোগ করো তার বের করা সমস্ত পেপারস। নিশ্চয়ই সে কোনো ক্লু রেখে গেছেই তার ভবিষ্যতের জন্য। সে এত কাঁচা খেলোয়াড় ছিল না। জাস্ট চেক ইট, গায়ের জোর দিয়ে নয়, মস্তিষ্ক কাজে লাগাও। আউট। কথা বলতে বলতে ততক্ষণে পুনরায় রুমে ফিরে এসেছে পুরুষটি। গায়ের গেঞ্জি খুলে ছুঁড়ে মারলো কাউচে। ফোন হাতে নিয়ে ডায়াল করলো একটি নম্বরে। সকাল তখন 8:04 ঘরে। একেবারে তো ধরলো না কেউ। পুরুষটি থেমে থাকলো না, পুনরায় কল লাগালো। ডায়ালকৃত ফোনটি ওপাশ হতে রিসিভ হতে ভেসে এলো একটি মিষ্টি ঘুম জানানো কণ্ঠস্বর। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।